আমরা আগের দিন সার্জারি সম্বন্ধে একটু শুনেছিলাম জিনিসটা কি করতে হবে। এবার আমরা কিন্তু রোগ অনুযায়ী মানে আমাদের সার্জিক্যাল কেস যেগুলো আছে আমাদের সিলেবাসে সেই অনুযায়ী আমরা কিন্তু এবার প্রসেস করে এগিয়ে যাবো। ঠিক আছে, এবার যেটা আমি বলেছিলাম যে প্রত্যেকটা এই যে আমাদের সিলেবাস যেটা পুরো একদম কোশ্চেন আকারেই দেওয়া আছে, ওইরকমই পরীক্ষা করে। ঠিক আছে, একদম এক্সাক্ট ওইরকমই করবে, কোনো এক্সট্রা কিছু কোশ্চেন এর মধ্যে অ্যাড হবে না। ঠিক আছে, এবার আমি বলার সময় হয়তো কিছু অ্যাড করলাম, ঠিক আছে, সেটা বুঝে নেওয়া যাবে, কিন্তু কোশ্চেন এইরকমই কোশ্চেন আছে, এগুলো তৈরি করে হয়ে যাবে। একটা পাবে যেটা থেকে তৈরি করে। এবার যে যে কোশ্চেনগুলো মানে যে পার্টগুলো আমরা পড়বো সেই পার্টটা প্রথমে অ্যানাটমিটা আগে করে নেবেন। অ্যানাটমিটা পড়া হয়, যেমন ধরুন অ্যাপেন্ডিসাইটিস বা পলিসিস্টাইটিস, এইগুলোর অ্যানাটমি মানে গলব্লাডার কোথায় আছে, অ্যাপেন্ডিক্স কোথায় আছে, এগুলো আমরা অ্যানাটমিতে পড়েছি। তবুও একবার অ্যানাটমিটা পড়ে নিতে হবে, জাস্ট বুঝে মানে জাস্ট মনে রিমাইন্ড করে। তারপরে রোগটা কি, ডেফিনেশন, তারপর কজ, কি কারণে এই রোগটা তৈরি হয়, আর পেশেন্ট এসে কি বলবে যেটাতে আমরা বুঝবো যে এইটাই হয়েছে, এই অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বা পলিসিস্টাইটিস বা কনজাংটিভাইটিস হয়েছে। তো পেশেন্ট এসে আমাকে কি কি বলবে যেটাতে আমি বুঝবো বা ডায়াগনোসিস করতে পারবো যে এইটাই হয়েছে। এইবার আপনার ডায়াগনোসিস হলো, কিন্তু কনফার্মেটরি ডায়াগনোসিস করতে গেলে আমার কিছু এক্সামিনেশন পার্ট আছে, যেমন সাইনের পার্ট। ডাক্তার কাছে গিয়ে আমি বললাম যে এই সমস্যাটা আমার আছে, ডাক্তার বললো যে হ্যাঁ এটা আপনার সাথে হতে পারে বা কোশ্চেন মার্কটা যাতে না আসে তার জন্য কনফার্মেটরি মানে একদম এটাই এই রোগটা এইটা বোঝার জন্য কনফার্মেটরি ডায়াগনোসিসে আসতে হবে। তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেটা আইদার ডাক্তার দেখতে বা টর্চ দিয়ে উঠে দেখে চোখে দেখে ডাক্তার বডি পরীক্ষা করে আইদার হবে, আর না হলে কিছু আপনার রেডিওলজি হেল্প নেবো বা ব্লাড হেমাটোলজি হেল্প নেবো, ব্লাড টেস্ট করতে দেবো বা ইউরিন টেস্ট করতে দেবো। এইগুলো থেকেও আমার যে রিপোর্টটা আসছে সেটাই সিমটমের সাথে যোগ হয়ে আমার কনফার্মেটরি ডায়াগনোসিসটা এলাম। আসার পরেও আমি যখন প্রেসক্রিপশন করবেন তখন কিন্তু ওই কোশ্চেন মার্কটা রাখবেন যে অ্যাপেন্ডিসাইটিস বলে তো এক্সামের জন্য আমাকে দিতেই হবে, মানে ওটা আপনার সেট করার জন্য নাও হতে পারে। আপনি বুঝছেন ঠিক আছে এটা হয়েছে, ঠিক আছে, কিন্তু নাও হতে পারে, ওই জন্য কোশ্চেন মার্ক রাখতে হয়। আর যদি না লেখেন স্যার এটা কি তাহলে টেস্ট করার আগে ওটা করে নিতে হবে? আপনি জানেন কনফার্ম হয়ে গেলেন, বিভিন্ন টেস্ট করার পরও আপনি কনফার্ম হয়ে গেলেন, তবুও আপনাকে সেভ করা। এবার যদি আপনি না লেখেন তাহলে কোনো নিজেদের জন্য কোশ্চেন মার্কের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবার আপনি সিমটমগুলো লিখবেন, এই জায়গায় এই সিমটম যেমন আছে, জ্বর আছে, অ্যানোরেক্সিয়া আছে, এগুলো পরপর লিখবেন, জল বসে কিরকম আছে, স্কুল কিরকম আছে, কনস্টিপেশন ডায়রিয়া হয়েছে, এইগুলো পরপর লিখবেন, কিন্তু আপনি ডায়াগনোসিসটা লিখবেন না। ডায়াগনোসিস এইগুলো লিখবেন করো, এরকম একটা লাইন দিতে হয়, দিয়ে এখানে অ্যাপেন্ডিসাইটিস লিখলাম, দিয়ে এখানে এভাবে লিখতে হবে। যদি না লেখেন তাহলে লিখে যাবে, তাহলে আপনার সমস্যা হইল। ঠিক আছে, এইভাবে এটা বাঁ দিকে ছোট করে এটা নিতে হবে, অ্যাডভাইসের উপরে এই অবস্থায় দেওয়ার পরে এটা নিতে হবে, দিয়ে তারপরে অ্যাডভাইস
অ্যান্টিবায়োটিক্স হোক, ওটাইটিস মিডিয়া So হোক, whatever particular suspecting এইভাবে এটা হলো। তারপরে এবার আমরা আমি আগের দিন অ্যাপেন্ডিসাইটিসটা কিছুটা বলে দিয়েছিলাম, মানে অ্যাপেন্ডিক্স তাহলে আইটিস যেখানে যোগ হবে ইনফরমেশন, এবার যা যা পিছনে আইটিস যোগ হবে ওটা আমরা ডেফিনেশনটা একদম ছোট করে আমি লিখতে পারবো, ইট ইজ দ্য ইনফরমেশন অফ দ্যাট পার্ট। তো সেইটা ডায়াগনোসিসটা আর আসবে না, যেহেতু কাজ চলছে, স্কুলে কাজ চলছে দিয়েছিল। যাই হোক, 4-5টা ভাবুন যে আপনারা কে জায়গায় আছেন, অন্যনাথে আছেন। এইবার হচ্ছে কজ, তাহলে আমরা অ্যাপেন্ডিসাইটিসটা কোথায় বুঝেছিলাম যে আমাদের রাইট ইলিয়াক প্লেস, মানে এই জায়গাটা একদম নিচে, এই জায়গাটা আমাদের অ্যাপেন্ডিক্সের পয়েন্ট। তো পেন হলে এই জায়গাটাতেই আপনাকে লিখতে হবে যে পেন ইন দ্য রাইট ইলিয়াক প্লেস, ঠিক আছে, এইভাবে লিখতে হবে। এবার যদি অ্যাপেন্ডিসাইটিস নাও হয় তাহলে সেটা অন্যদিকে যাবে। তো আমাদের তাহলে ইনফরমেশন অফ দি অ্যাপেন্ডিক্স ইজ কল্ড অ্যাপেন্ডিসাইটিস। আমরা বাংলায় লিখবেন না ইংরেজিতে লিখবেন? বাংলায় পরীক্ষা কিসে দেবে, বাংলায় না ইংরেজি? আমাদের তো দুটো বাংলাতে দেয় না, ইংরেজিতেই দেবে। ইংরেজিটা অনেক সোজা, অনেক সোজা। যাই হোক, এবার টাইপের কিছু টাইপ আছে। টাইপ আমাদের প্যাথোলজিক্যাল টাইপ আছে আর ক্লিনিক্যাল টাইপ আছে, ঠিক আছে। প্যাথোলজিক্যাল টাইপ মানে হচ্ছে যেটা প্যাথোলজিক্যালি মানে ফিজিওলজিক্যালি নয়, ফিজিওলজিক্যালি হচ্ছে না, সেটা প্যাথোলজিক্যালি হচ্ছে একটা ক্লিনিক্যাল টাইপ, যেটা ইনফেকশনের মাধ্যমে হচ্ছে। ক্লিনিক্যাল টাইপের মধ্যে আমরা দুটো ভাগ করি, আমাদের সব রোগেরই দুটো ভাগ হয়, একটা হচ্ছে অ্যাকিউট, একটা ক্রনিক। এটা হচ্ছে ক্লিনিক্যাল টাইপ, একটা ক্রনিক। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে অথবা অ্যাকিউট রেকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আর অ্যাকিউট রেকারেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে হঠাৎ হঠাৎ, মানে অ্যাকিউট শুরু হলে হঠাৎ একবার হলো, আর হলো না, আবার 3-4 বছর বাদে আবার হয়তো দেখা গেল, এটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। আর অ্যাকিউট রেকারেন্ট মানে হচ্ছে ব্যথাটা চাপ দিচ্ছে, মানে এপিসোডিক পেইন। আর ক্রনিক মানে বহু বছর ধরে চলছে, আমার বারবার হচ্ছে। ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস আমার ক্রনিক রেকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস, এটা ক্লিনিক্যাল টাইপের মধ্যে পড়ছে। আর প্যাথোলজিক্যাল টাইপের মধ্যে আপনার ইয়ে পড়ছে অবস্ট্রাকটিভ কজ, মানে আমাদের অ্যাপেন্ডিক্সটা যদি এরকম ওয়ান ওয়ে থলির মতো, এখানে একটা ওপেনিং আছে, এটা হচ্ছে সিকাম, আর এরকম অ্যাপেন্ডিক্সটা এরকম ঢুকতে থাকে। এইটা হচ্ছে একদম কি থলির মতো অংশ, এখানে কিন্তু কোনো ওপেনিং নেই, এটা সবসময় বন্ধই থাকে। এবার কোনোভাবে চাপ করে এটা খুলে বা চেপে দিয়ে খাবারের অংশ বা স্কুলের অংশ বা খাবারের অংশ বা খোসার অংশ এগুলো ঢুকে যেতে পারে। ঢুকলে সাধারণত ঢোকে না, ঠিক আছে। এবার যদি ঢোকে তাহলেই সমস্যা, ঢুকতে পারে এবার এদিক দিয়ে বেরোতে পারছে না, এখানে কোনো ওপেনিং নেই, সেটা এদিক দিয়ে বেরিয়ে যাবে। এই জন্য এখানে অ্যাকুমুলেশন হয় বা জমা হয়, এবং জমা হলে আমাদের ডিফেন্সিভ মেকানিজম অনুযায়ী সেটা আমাদের বের করে দেওয়ার চেষ্টা করে বডি। কোনো কিছুই আমাদের শরীরে জমা থাকে না, সেই জন্য জমা থাকলেই আমাদের পেটের মধ্যে বা নাভির মধ্যে প্রচুর জীবাণু থাকে, সেটা খাবারের মধ্যে দিয়ে যায়, আবার ডরমেন্ট অবস্থায় থাকে। তো সেইখানে ইনফেকশন তৈরি হয়, এখানটা ইনফেকশন হলে মানে কোথাও হলে যেটা হয় ফুলে যায়, তারপর ব্যথা হয়, এই জিনিসগুলো এখানে হচ্ছে। এবার এইখানে এটা হয়ে এখানে ইয়ে তৈরি হয়, পতন তৈরি হয়, পাস তৈরি হয়। এবার এইটাকে আটকাবার জন্য
যাদের মাধ্যমে কিন্তু আমাদের ডাব্লিউবিসি এসে এই ইনফেকশনটাকে চেক করার হেল্প করে এবং প্রচুর ডাব্লিউবিসি মরেও যায়। মরে গিয়ে এখানে পুঁজ তৈরি হয়, আলটিমেটলি এটা এরকম খুলে যায়, খুলে গিয়ে ব্যথা যন্ত্রণা এবং সৃষ্টি হয়। এবার কখনো কখনো দেখা গেল এটা থেমে গেল, আবার কখনো কখনো দেখা গেল এটা আবার নতুনভাবে শুরু, কখনো ব্যথা হচ্ছে, কখনো কমে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে, এটা ব্যথাটা কমে যাচ্ছে, ব্যথা তোলা সব কমে যাচ্ছে, আবার আবার কিছুদিন বাদে আবার নতুন করে আরো মাল্টিপ্লিকেশন শুরু করছে। এইবার হওয়াতে এখানটা খুলে গোল হয়ে যায় এবং ভেতরে পাস জমে, প্রচন্ড ব্যথা হয়। আর যদি এটা সময় থাকতে থাকতে এখানটায় বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বেঁচে গেলে, যদি রয়ে যায় এবং এটা খুলে যায়, মাঝে ব্যথা করছে, জমে যাচ্ছে, এটা কিন্তু খুলে পাস করতে পারে। পাস করতে কি হবে, তখন যা জমেছিল সেটা কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটি খুলে সরিয়ে দিয়ে চারপাশে সারাউন্ডিং অর্গানগুলো আছে, ইন্টেস্টাইনের পার্ট প্রচুর আছে এর কাছাকাছি, রেকটাম আছে, এখানে রেকটাম আছে কাছাকাছি। যদি ক্লিয়ার হয় আরো বিপজ্জনক অবস্থা, ওখানে ফ্যালোপিয়ান টিউব এবং ইউটেরাস পেরিমেট্রিয়াম এইখানে কিন্তু ইনফেকশন হয়েই যায় এবং সেখানে কিন্তু একটা বিপজ্জনক অবস্থা তৈরি হয়, প্রচন্ড তৈরি হয়, ব্যথা হয় এবং সেখানে তৈরি করেই আবার অপারেশন করে এই জায়গা পরিষ্কার না করলে কিন্তু প্রচন্ড ব্যথা হয়, ব্যথা হবে এবং এই ব্যথা করতে নিউরোলজিক্যাল সব পরিমাণ পেশেন্টের হয়ে যায়। তো সেইটা ট্রিটমেন্ট করার জন্য আমাদের এই সার্জারিটা করানো হচ্ছে। যখন আমরা এই পরীক্ষাগুলো করে বুঝতে পারবো যে এটা অ্যাপেন্ডিসাইটিসের কেস, এটা সঙ্গে সঙ্গে সার্জনকে রেফার করবো বা হসপিটালে রেফার করবো। এগুলো এটা অ্যান্টিবায়োটিক দিয়ে বা ব্যথা কমানো ওষুধ দেবো, দিয়ে ছেড়ে দেবো এবং পেশেন্টকে অ্যাডভাইস করবো যে এটা এরকমভাবে রাখবেন না, এটা সার্জারি করবেন। তো এইটা আমরা অ্যাডভাইস করতে হবে। এখানে এই যে ইনফ্লামেশন হলে কিছু কমন সিমটম আছে। আচ্ছা, কজগুলো একটা হচ্ছে ইনফেক্টিভ কজ, যেটা বললাম জীবাণু সংক্রমণ হবে, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ কজ, অবস্ট্রাকটিভ মানে বাধা হয়ে থাকে, বাধা হয়ে হয় এবং কৃমি পর্যন্ত ওখানে ঢুকে যেতে পারে। ঠিক আছে, মল, কৃমি, ভেজিটেবিলের খোসা, এগুলো কিন্তু ঢুকে যেতে পারে। আর অনেক সময় এগুলো খুব কম পার্সেন্টেজ লোকে দেখা যায় একটা টক্সিক থ্রম্বাস বলে একটা জিনিস আছে। টক্সিক থ্রম্বাস মানে হচ্ছে আমাদের সার্কুলেশনের মধ্যে আমাদের ব্লাড জমাট বেঁধে সেইটা ব্লাড সার্কুলেশনে ঘুরতে থাকে, এইটাকে বলে থ্রম্বাস। এইবার এইখানে এই যে আর্টারিটা আছে, এই আর্টারিটা কিন্তু খুব সরু, যেটা আর্টারিকে সাপ্লাই করে, আর্টারিকে বাঁচিয়ে রাখে। তো মোটা ভেন থেকে সরু ভেন, তার থেকে সরু ভেন সাপ্লাইট হয়। যখন দেখা যাচ্ছে যে এই থ্রম্বাস মানে ধরুন এরকম একটা গোল বলের মতো একটা জমা রক্ত, এই জমা রক্তটা আমাদের সার্কুলেশনে কিন্তু ঘুরে বেড়ায় এবং দেখা যাচ্ছে যে ঘুরতে ঘুরতে যখন এই যে আটকে আছে এর ঘুরতে গিয়ে আটকে যাবে, মানে এর ডানটা এতটা আর আটারির ডানটা এই কাছাকাছি গিয়ে এইখানে ঘুরতে ঘুরতে এখানে আটকে যাবে, আর যেতে পারবে। তাহলে কি হবে, এই ব্লাড সার্কুলেশনটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেলে কি হবে, এটা নিজে পচে যাবে, সেখান থেকেও কিন্তু ইনফেকশন হবে, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু খুব বিপজ্জনক অবস্থা তৈরি হয় এবং এই থ্রম্বাসটা যখন এখানে আটকে গিয়ে এই পরিস্থিতিটা তৈরি হয় তখন সেই থ্রম্বাসটাকে ওই জন্য টক্সিক থ্রম্বাস বলে।
থাকতে হবে, ভাইরাল ইনফেকশন এগুলো আছে। এইবার সিমটমে আমরা প্রথম কি দেখি, যে প্রথম দেখা যায় যে পেশেন্ট বলে যে আমার নাভির চারপাশে ব্যথাটা হচ্ছে। এটা কিন্তু রেডিয়েটিং। প্রথমে এইখানে ব্যথাটা হয় না, প্রথমে এইখানে ধরুন নাভিটা, নাভির চারপাশে সারাউন্ডিং আমেরিকা, নাভির চারপাশে পেটের মাঝখানে ব্যথাটা শুরু হয় এবং এই ব্যথাটা চলতে এই আস্তে আস্তে এইখানে পেনটা স্থির হয়ে যায়। ঠিক আছে, এটা প্রথমে দেখা যায় যে পেন অ্যারাউন্ড দি umbilical region and radiates towards the right iliac crest, এইভাবে লিখবেন এবং আস্তে আস্তে ব্যথাটা বাড়তে থাকে। এবার কোনো ইনফ্লামেশন হলে কিছু কমন সিমটম আছে, যেমন জ্বর 102, 3, 4 এরকম জ্বরটা কেন আসছে, যে কোনো জ্বর আসা মানে দেহের মধ্যে কোনো ইনফ্লামেশন তৈরি হয়েছে বা ইনফ্লামেটরি অ্যাকশন চলছে। ইনফ্লামেটরি অ্যাকশন বলতে আমরা বুঝি যে কোনো জীবাণু প্রবেশ করেছে কোনো একটা জায়গায়, সে কিন্তু কোনো একটা বডি পার্টের মধ্যে গোলাপও তৈরি করেছে এবং সেইটাকে চেক করার জন্য আমাদের অ্যান্টিবডি কাজ করছে। মানে আমাদের অ্যান্টিবডি অ্যাজ ওয়েল অ্যাজ বডি ইমিউনিটি সিস্টেম আমাদের কাজ করছে সেইটার উপর। এবং যে কলিশনটা হয় অ্যান্টিজেন অ্যান্টিবডি, সেই কলিশনের ফলে যুদ্ধের ফলে কিন্তু আমাদের হচ্ছে টেম্পারেচারটা তৈরি হয়। এই জ্বরটা আসে, জ্বর আসা মানে হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই জ্বর আসা মানে হচ্ছে আমাদের বডির যে কোনো জায়গায়, সেটা টনসিল হতে পারে, সেটা চোখে হতে পারে, কনজাংটিভা হতে পারে, সেটা গলা ফ্যারিংসে হতে পারে, সেটা পেটে হতে পারে, পেটের যে কোনো জায়গায়, কোলনে হতে পারে, ইন্টেস্টাইনে হতে পারে, যে কোনো জায়গায় ইনফ্লামেশন তৈরি হওয়া। তার মানে যে কোনোভাবে ইনফ্লামেশন কখন তৈরি হয়, যখন ইনফেকশন হয়। ইনফেকশন কখন হয়, যখন দেহের মধ্যে কোনো না কোনোভাবে জীবাণু প্রবেশ করে দিয়ে এটা তৈরি হচ্ছে। জ্বর আসা মানেই হচ্ছে মানে অনেক সময় কি হয়, ওয়েদার চেঞ্জ হয়ে গেল, ওয়েদার চেঞ্জ হয়ে গেলে দেখা গেল যে খুব করে একটা বাচ্চার জ্বর চলে গেল, তার মানে তার ইমিউনিটি সিস্টেম ফেল। প্রথম কথা, বাচ্চার ইমিউনিটি সিস্টেম বিলো থাকে, পাওয়ারটা বিলো থাকে, কম থাকে। এবং তারপর দেখা গেল যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বা লাংসে কোনো না কোনো জায়গায় ইনফ্লামেশন তৈরি হচ্ছে। এবার যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওটাকে চেক করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক হচ্ছে কিন্তু ওষুধ বা যে কোনো ওষুধ দিয়ে ওটাকে আমরা রেসিস্ট করি, থামাই। ওষুধ অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ার দুটো কারণ আগের দিন আমি বলেছিলাম, যে একটা হচ্ছে মাইক্রো অর্গানিজম আর শর্টেনিং দ্য সাফারিং, জীবাণুগুলোকে মারা। এবং এই যে পুক্ত দিন ধরে হচ্ছে অসুস্থ কমিয়ে দিলাম, হঠাৎ করে আমি তার অসুস্থতাটাকে সাপ্রেস করে দিলাম, আটকে দিলাম। এইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ার ওষুধ খাওয়ার মূল কারণ। এইবার জ্বর এলে সাধারণত খিদে থাকে না, দুর্বল লাগে, ঠিক আছে, এইগুলো কমন সিমটম। এবার কনস্টিপেশন থাকতে পারে, পায়খানা ঠিক মতো হচ্ছে না, ঠিক আছে, এইগুলো কমন সিমটম। সবসময় এই মেবি লিখবেন, বুঝলেন? হ্যাঁ, সেই জন্য এই মেবি কনস্টিপেশন মে বি প্রেজেন্ট এইভাবে লিখবেন, ঠিক আছে? কনস্টিপেশন মে হওয়া না, মে বি প্রেজেন্ট মানে থাকতে পারে। নজিয়া ভমিটিং মে বি প্রেজেন্ট মানে সব পেশেন্টের যে বমি হবে বা রাত হবে তার নয়, কিন্তু অনেক পেশেন্টের বোঝাই যায় না, ওদের বুঝতে পারে না, এই সিমটমগুলো থাকেই না, কিন্তু অনেক পরে ইউএসজি করে দেখা যাচ্ছে তার অ্যাপেন্ডিক্সটা
সিমটম বলতে পেশেন্ট এসে আমাকে বলবে যে পেটের ডান দিকে নিচের দিকে খুব ব্যথা হচ্ছে, দুদিন ধরে ব্যথা হয়েছিল, তারপরে কমে গেছিল, তারপর আবার দেখি ব্যথাটা হচ্ছে এবং বেশ কয়েকদিন ধরে আমি এটাতে কিছুতেই কমছে না, কিছু কিছু ব্যথা থাকছে। এই সিমটমটা আমাদের বলবে, সেই মতো আমি ডায়ারিতে বা প্রেসক্রিপশনে সেই মতো আমি লিখবেন পেন ইন দ্য রাইট ইয়ার প্রেস লিখবেন। তারপরে এবার বলবে যে এই ব্যথা খেতে ইচ্ছা, তারপর বলবে যে গায়ে একটা গরম গরম ভাব বা জ্বর জ্বর ভাব এটা থাকবে, হয়তো তার বাড়িতে থার্মোমিটার নেই, কিন্তু যদি থার্মোমিটার থাকে তো বলবে 101 এরকম জ্বর। যদি থার্মোমিটার না থাকে তাহলে বলবে গাটা বেশ গরম গরম ছিল, এরা বলবে আমার জ্বর ছিল, আমাকে ধরে নিতে হবে টেম্পারেচার রেজ করেছে। তারপরে খিদে সেরকম নেই, দুর্বল লাগছে, কাজ করতে ইচ্ছা করছে না, এই সিমটমগুলো থাকে। এইবার আপনাকে বুঝিয়ে এইবার হচ্ছে সাইন, সিমটম নেবে না, এবার সাইনে আমরা প্রথমে মানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে প্রথম সাইনে লিখতে হয় বেসিস, মানে মুখমন্ত্র। এটা অ্যান্সার সবই, আর এটা সব রোগের ক্ষেত্রেই অ্যান্সার হবে। কেউ যদি কারোর কষ্ট হয় শরীরে, কিন্তু আর খুব আনন্দ থাকবে না, তো এটা লিখতে হবে। মানে টেস্ট হচ্ছে অ্যান্সার লিখতে হয়। তারপরে জিভে অনেক সময় জিভ শুকিয়ে যায়, সাদা পড়ে পড়ে, ঠিক আছে, এগুলো দেখা যায়, এগুলো সাইন এগুলো শুনি। ওটা আগে, ওটা এক নম্বর কিন্তু, ওটা পেনের symptoms এখন যেগুলো সাইন। এবার এই টেস্ট থেকে শুরু হয়ে গেল, যতটা পারবেন লিখবেন। টেম্পারেচার এগুলো আলাদা আলাদা পয়েন্ট করবেন, যে টেম্পারেচার এগুলো পয়েন্ট, টান দেখলেন, জিভ দেখলেন, এমনি শরীর শুকিয়ে যায়, খায় না, তাহলে না খেলে ডিহাইড্রেশন হবে, কিছুটা জিভ শুকিয়ে থাকবে, আর হোয়াইট কোটিং থাকবে। এইবার আপনি পেশেন্টকে এবার পেশেন্টকে শুকিয়ে দিলেন, শুকিয়ে দিয়ে যেটা আগের দিন বললাম ন্যাক বার্নিশ যে পয়েন্ট টেন্ডারনেস, সেইটা আপনাকে পরীক্ষা করতে হবে। এবং পুরো পেটটাই আগে পরীক্ষা করলেন, মানে এইখান থেকে শুরু করে পুরো এরকম পরীক্ষা করে নিলেন। না, পেশেন্ট ইংরেজিটা পড়ে আগে আপনাকে শুকিয়ে ন্যাক বার্নিশ যে পয়েন্টটা, সেইটা আমাকে পরীক্ষা করতে হবে। ঠিক আছে, ন্যাক বার্নিশ পয়েন্ট মানে হচ্ছে আমাদের এখানে আমেরিকাস, এখানে আমাদের দিল্লিতে একটা অ্যান্টিওসুপার স্পাইন, মানে আমাদের কোণের একটা পার্ট আছে, স্পাইন আছে। এই স্পাইন থেকে এখানে একটা আমেরিকাস মধ্যে যদি একটা ইমাজিনারি লাইন ইমাজিনারি একটা কাল্পনিক রেখা যদি টানা হয়, তাহলে ল্যাটারাল ওয়ান-থার্ড আর মিডিয়াল টু-থার্ড যে বিন্দুটা পাবেন, ধরুন এইটা, এটা যদি 3 ভাগ করা হয়, 1, 2, তাহলে এই জায়গাটা একটা পয়েন্ট আমরা পাচ্ছি। এই পয়েন্টটাকে বলা হচ্ছে ন্যাক বার্নিশ পয়েন্ট।
এই ব্যথাটাকে বলে, এই পয়েন্টে ব্যথাটাকে বলে ম্যাকবার্নিস টেন্ডারনেস। টেন্ডারনেস মানে ব্যথা, টেন্ডারনেস। এই ম্যাথটা সাধারণত বলা হয়। এছাড়া আরো দুটো পরীক্ষা আছে, একটা হচ্ছে রবসিন সাইন আর একটা রিবাউন্ড টেন্ডারনেস। রবসিন সাইন এটা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। রবসিন সাইনটা কি? যদি এইদিকে অ্যাপেন্ডিক্স থাকে, কিছু থাকে, এইবার আমরা প্রেশার দেবো এই দিকে, মানে এরকম করে প্রেশারটা দেবো এই দিক থেকে, ঠিক আছে? এই দিক থেকে প্রেশারটা দিলে কি হবে, এখানে আমার যদি ফিঙ্গার হয়, এখানে আমাদের লোয়ার অ্যাবডোমেনে রেকটাম নাভিনাল আছে, ইউটেরাসও আছে, ব্লাডারও আছে। আর যদি মেল হয়, ইউটেরাসটা বাদ যাবে। তাহলে এই দিকে যদি চাপ দিই, তাহলে রেকটাম নাভিনাল বা ব্লাডার এদিকে একটু সরে যাবে, বিশেষ করে রেকটামটা এদিকে সরে যাবে। তাহলে সরে গেলে এখানে তো কোলন আছে, কোলনের পার্টগুলো আছে, এই কোলন সমেত সরে যাবে। সরে গিয়ে এই যে অ্যাপেন্ডিক্সের যে অ্যাপেন্ডিক্সটাতে টাচ করবে, হিট করবে বা টাচ করবে। টাচ মানে এইটা ইনফ্লামেশন হলে যেমন ফোড়া, ফোড়াও তো একটা ইনফ্লামেশন। আমি যদি এরকম করে টাচ করি তাহলে তো আ করে উঠবে, ঠিক সেই রকম ভীষণ সেন্সিটিভ হয় এই ইনফ্লামেটরি জায়গাটা। তো যদি টাচও হয় তাহলেও কিন্তু ব্যথা ভালোই হবে এবং পেশেন্ট এরকম লাফিয়ে উঠবে, ঠিক আছে? এটাকে বলে রবসিন সাইন। মানে দুটো দিক থেকে উল্টো দিক দিয়ে প্রেশারটা দিতে মানে যাতে ওই জায়গাটা পুরো কম্প্রেস হয়ে যাবে, কম্প্রেস অর্গানগুলো আছে ওখানে খারাপ হবে। কাজ যদি ব্যথাটা ডাইরেক্টলি ব্যাকওয়ার্ডে হাত দিচ্ছি। এটা একটা গেল। আর একটা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। রিবাউন্ড টেন্ডারনেস মানে হচ্ছে যেরকম ভাবে ম্যাকবার্নিস পয়েন্টটা আছে, সেই পয়েন্টটাতে আমি কিন্তু খুব আস্তে আস্তে, মানে একদম আস্তে করে আমি ভিতরে ঢুকবো। মানে এরকম যদি সার্ফেস হয়, এরকম করে আস্তে করে এটা চেপে ধরে অনেকটা ভেতরে ঢুকিয়ে দেবো হাতটা, ঠিক আছে? মানে খুব আস্তে করে যদি আমি চেপে দিই তাহলে কিন্তু তখন ব্যথাটা হবে না। এইবার আমি এটা হাতটাকে তুলে দেবো, ছেড়ে দেবো। তাহলে কি হবে, ওই অ্যাপেন্ডিক্সটা উপরের দিকে উঠে চলে আসবে। চলে এলে আমরা লোহাতে ধাক্কা পাবো, ধাক্কাকে লিঙ্গাতে হবে। তো এই দুটো পরীক্ষাও হয়। এবার সাধারণত আমরা এই দুটোকে করা হয় না। রিবাউন্ড টেন্ডারনেসে কিন্তু ভালোই ব্যথা হয়, কারণ উপরে তো ধাপ, মানে একদম এই জন্য আমার মোটামুটি এইটা হয়ে যায়। তো উল্টো শুধু কিছু লেখা দরকার নেই, রবসিন সাইন পজিটিভ লিখবেন আর ম্যাকবার্নিস রিবাউন্ড টেন্ডারনেস পজিটিভ, ম্যাকবার্নিস টেন্ডারনেস পজিটিভ। এবার রবসিন সাইন এটা পজিটিভ লিখলেই হয়ে যাবে। পজিটিভ মানে কিংবা হয়েছে এবং ব্যথা আছে, এটা লিখে দিলেই হয়ে যাবে। এবার যদি আলাদা করে আপনাকে জিজ্ঞেস করে যে কি, তাহলে এইভাবে বুঝে দিলেই হয়ে যাবে। এটা হয়ে গেল। এবার ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছু বলুন। রবসিন সাইন, হ্যাঁ, রবসিন ROBSIN রবসিনটা এখনকার নাম, ম্যাকবার্নিস এখনকার নাম, রিবাউন্ডটা নাম নয়। রিবাউন্ডটা তো রিবাউন্ড থাকছে বলে তার নামটা ওরকমভাবে দেওয়া। রবসিন এখনকার নাম, তাই অ্যাপোস্ট্রফি এস দিয়ে সেই সাইনটা বলা হচ্ছে। আর ম্যাকবার্নিস এখনকার নাম, তার নাম দিয়ে পয়েন্টটা বলা হচ্ছে। মানে তিনি এই পয়েন্টটাকে প্রথম আর কি আবিষ্কার করেছিলেন, এই জন্য ওর নামে পয়েন্টটার নাম। এবং যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে ওর নামেই টেন্ডারনেসটা হচ্ছে। এইবার সাধারণত ট্রিটমেন্টের ক্ষেত্রে এমনি তো সার্জিক্যাল শেষকালে লিখবেন যে
বেশি প্রোটিন জাতীয় খাবার খাওয়া যাবে না। আর ব্যথার ক্ষেত্রে একটু সেক দিলে ভালো হয়, আর লিকুইড ফুড খেলে ভালো হয়, তাতে আপনার কনস্টিপেশনটা হবে না। লিকুইড ফুড খেতে হবে। আর সার্জিক্যাল অ্যাপেন্ডেক্টমি মানে অ্যাপেন্ডিক্স থেকে বাদ দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন অফ অ্যাপেন্ডিক্স। এই হয়ে গেল অ্যাপেন্ডিক্স। আচ্ছা, এবারে পলিসিস্টাইটিস দ্রুত করে শেষ করতে হবে, আগের দিন আসা হয়নি। আর একটা করে নিই, ঠিক আছে? পলিসিস্টাইটিস একটা ছোট করবেন কি, পলিসিস্টাইটিস থেকে পলিসিস্টাইটিসের কাছাকাছি, মানে এটা যেমন অ্যাপেন্ডিক্স থেকে পলিসিস্টাইটিস। পলি মানে হচ্ছে মানে হচ্ছে বায়ু, মানে হচ্ছে বায়ু যেখানে থাকে বলবাটা, তাহলে বলবাটারে ইনফরমেশনটাকে বলছে পলিসিস্টাইটিস। ঠিক আছে? তাহলে একদম সোজা করে লিখে দেবেন যে ইজ দ্য ইনফরমেশন অফ দ্য বলবাটা, আর কিছু লেখা দরকার নেই। আর বাংলায় লিখবেন প্রথমে বলবাটাটা কোথায় থাকে লিখে দেবেন যে আমাদের সোলারের নিচে একটা থলি থাকে, এখানে বায়ু সংযুক্ত থাকে। এই বায়ু সঞ্চয়কারী থলিকে আমরা গলব্লাডার বলি। এই গলব্লাডারের কোনো কারণে এই গলব্লাডারের বা পিত্তথলি যদি প্রদাহ হয় তাকে আমরা পলিসিস্টাইটিস বলি। এইবার এখানেও কজ আছে। কজের মধ্যে যেহেতু ইনফ্লামেশন হচ্ছে, সেহেতু ইনফেকশনের একটা কজ থাকবেই থাকবে। তো এখানে পলিসিস্টাইটিসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সালমোনেলা টাইফি, একটা প্যারাটাইফি, এটার একটা ইনফেক্টিভ কজ থাকে। এই দুটোই ব্যাকটেরিয়া। আর স্ট্রেপ্টোকক্কাল একটা ইনফেকশন থাকে। সালমোনেলা টাইফি, প্যারাটাইফি আর স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনে এর সাথে এখানে ইনফেকশন তৈরি করে। ঠিক আছে? এটা হচ্ছে ইনফেক্টিভ কজ। Infection of the Salmonella typhi and Salmonella paratyphi are streptococcal infection may be included. Streptococcal infection may be ইনফেক্টিভ কজগুলো স্যার একটু বলবেন। সালমোনেলা typhi, সালমোনেলা এটা টাইফয়েড তৈরি করে। ওই Salmonella typhi, Salmonella paratyphi। বেশিরভাগ দেখবেন ইউটিআই আর ভাজাইনাল ইনফেকশন, ইউটিআই ক্ষেত্রে একদম কনফার্ম সারভাইভাল ইউটিআই ফিমেলদের ক্ষেত্রে, বেসিক্যালি ফিমেলদের ক্ষেত্রে। এছাড়াও ক্লেপসিলা বলে একটা ব্যাকটেরিয়া আছে, সেটাও ক্লেপসিলা, ওটাও কিন্তু ইউটিআই একটা মেন ব্যাকটেরিয়া। তো মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, মহিলাদের ক্ষেত্রে যেহেতু তারা বসে ইউরিনেশন করে, সেহেতু মাটি থেকে এই জামগুলো কিন্তু উঠে আসে। এটা হয়ে গেল। আর অবস্ট্রাকটিভ একটা কজ আছে পলিসিস্টাইটিসের ক্ষেত্রে, যেমন পিত্তনালীতে বা সংবহনের পথে পাথর
যদি থাকে, প্রথমত পাথর মানে গল স্টোন যেটাকে আমরা বলি, সেই স্টোন যদি আটকে যায় তাহলেও কিন্তু পলিসিস্টাইটিস হচ্ছে, সেখান থেকে পলিনিথিয়াসিস হচ্ছে। আর আমাদের যে বাইল ডাক্ট, কমন বাইল ডাক্টে যদি আমাদের ইনফ্লামেশন হয় বা তার চারপাশে যদি ইনফ্লামেশন হয় বা সোয়েলিং হয়, তাহলে ওই ট্র্যাকটা বন্ধ হয়ে যাবে। ক্যান্সারগুলো তাই। এক্ষেত্রে আমার পলিসিস্টাইটিসের দেখা যাবে, পলিসিস্টাইটিস হতে পারে। একটা হচ্ছে স্টোন লজমেন্ট ইন দ্য কমন বাইল ডাক্ট। গলস্টোন লিখবেন, স্টোন। আমি তো কমন বাইলটা করে দিচ্ছি, তার মানে ওটা গলস্টোনই হচ্ছে। স্টোন লজমেন্ট ইন দ্য biliary tract বললো, biliary কি বললো, তার মানে ওটা গলস্টোন। biliary tract মানে আমাদের biliary বুঝতে জানেন তো, মানে হেপাটিক রাইট আর লেফট হেপাটিক কাট থেকে শুরু হয়, একদম কমন বাইলটা পুরো বাইল biliary tract। জানেন তো আপনারা? না জানলে বলবেন, আমি বলে দিচ্ছি। এগুলো আমি ঠিক আছে না, বলুন জানি না, উনি জানেন বললে আপনার জানা হয়ে যাবে। বলুন যে আমি জানি না, এটা বলে দিন। আমাদের লিভারের মেন দুটো রোগ আছে, একটা হচ্ছে রাইট লোব, একটা লেফট লোব। দুটো বড় বড় রোগ আছে, মেয়েটা দেখেছেন ওইরকমই আমাদের একটা বড় একটা ছোট এদিকে আছে। দুটো থেকে দুটো হেপাটিক ডাক্ট বেরোবে, একটা লেফট হেপাটিক ডাক্ট, একটা রাইট হেপাটিক ডাক্ট। ধরুন এরকম লিভার, এইখানে তলায় একটা সাইনাস থাকে, এইখানে কলোরেশন থাকে, আর এখানে কোটা হেপাটিসটা থাকে। স্ট্রাকচার ওকে, স্ট্রাকচার বেরিয়ে আসে, এখন কোটা হেপাটিস থাকে। এখান থেকে কলোরেশনটা এখানে উঠে থাকে। এবার এখান থেকে এই তলা থেকে দুটো নালি বেরোয়, একটা রাইট হেপাটিক ডাক্ট, একটা লেফট হেপাটিক ডাক্ট। এটা নিচের দিকে নামে, বাইরে এখান দিয়ে আসে, বাইরে এখান দিয়ে এসে সিস্টেম ডাক্ট হয়ে এইখানে ঢুকে যাচ্ছে গলব্লাডারের মধ্যে। আবার আবার যখন বেরোয় তখন সিস্টেম ডাক্ট হয়ে, যখন এটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, এটা রাইট হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট, এটা লেফট হেপাটিক ডাক্ট, এটা কমন হেপাটিক ডাক্ট। মানে যতক্ষণ না সিস্টেম ডাক্ট হয়ে গলব্লাডারে যাচ্ছে তার আগে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, তারপর এটা হচ্ছে সিস্টিক ডাক্ট, তারপর এটা গলব্লাডার। দিয়ে এখানে এসে প্রথমে বাইল কিন্তু সোজা নেমে যায় না নিচের দিকে, বাইল সোজা সিস্টিক ডাক্ট হয়, মানে প্রতিনিয়তই টপ টপ করে জল চালু করে এইরকম বাইলও লিভার থেকে গড়িয়ে 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 প্রতিনিয়তই করতে থাকে। ঠিক আছে, এবার এইটা দিয়ে এই গলব্লাডারে জমা যখন এখানে সেকেন্ড পার্ট অফ জিওডিনাল যখন খাবারটা যায়, মানে সমস্ত খাবার এবার জিওডিনালে যাবে, তখন ব্রেনে সিগন্যাল যায়। ব্রেনে সিগন্যাল গেলে ও এই গলব্লাডারটাকে সুইচ করে দেয়, কেটে দেয়, একটা কন্ট্রাকশন হয়। বলে কি হবে, এখান থেকে বাইরে সিস্টিক ডাক্ট এবার নিচের দিকে নামবে, নিচের দিকে নামলে যখন এটা হয়ে গেল কমন বাইল ডাক্ট। এখানে নামে, এখান দিয়ে তোমাদের জিওডিনামটা তোমার শেষ হচ্ছে, জিওডিনামটা এরকম যাচ্ছে, আর তার তলায় আছে প্যানক্রিয়াটিক ডাক্ট। কখনোই একা যায় না, এই প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিশে মিশে এখানে একসাথে প্যানক্রিয়াটিক জুস এবং বাইল একসাথে সেকেন্ড পার্ট অফ জিওডিনাল করে। এই যে
আছে, সার্কুলেশনে গেলে কি হবে, এই পাইপ ভেঙে বিলিরুবিন তৈরি হবে, বিলিরুবিন তৈরি হয়ে পুরো আমার ব্লাডে বিলিরুবিন লেভেলটা হাই হয়ে যাবে। এবং যেহেতু সমস্ত জায়গায় আমাদের ব্লাড সাপ্লাই আছে, সেই সবগুলো জায়গাতেই হলুদ হয়, কিন্তু আমরা দেখতে পাই যেখানটা যেখানটা ওপেন আছে সেই জায়গাগুলো আমরা কিন্তু হলুদ বর্ণ দেখতে পাই। যেমন এই যে কনজাংটিভার নিচে যে আমাদের স্ক্লেরার পোর্শনটা আছে, সেই জায়গাটা আমরা হলুদ বিলিরুবিনটা জমে, নিচের দিকে জমে না, উপর দিকে জমে। নিচের দিকে দেখি নিচের যে কনজাংটিভা সেটা দেখি অ্যানিমিয়া, আর উপরে এরকম করে মানে পেশেন্টকে নিচের দিকে তাকাতে বলা হয়, দিয়ে উপরে ওটা আবার আমার লোয়ার বাদ বাদ লোয়ার ছখানা আমাদের কনজাংটিভার মধ্যে ছখানা পার্ট আছে, তার মধ্যে এই দুটো কর্নিক্স আছে, একটা কোনটা আছে। তো বারবার আর গালভেন্ট্রাল এই দুটোতে আমাদের অ্যানিমিয়া জন্ডিসটা আমরা দেখতে পাই। এবার নিচের দিকে বিভিন্ন জন্ডিসের ক্ষেত্রে মানে জন্ডিস আছে কিনা একবার তো নিচের দিকে পাতাটাকে টেনে ধরা হয়, কনজাংটিভা আমরা দেখি কনজাংটিভা, ঠিক আছে, মানে চোখের পাতার ভিতরের অংশটা আমরা দেখি। এবং যেটা স্ক্লেরার সাথে বা কর্নিয়ার সাথে অ্যাটাচ হচ্ছে সেই জায়গাটা আমরা দেখি। এবার সেই জায়গাটা আমাদের নিচের দিকে সাদা হয়ে যাবে আর উপরের দিকে হলুদ হয়ে যাবে। আর হলুদ হয়ে গেলে আমাদের জন্ডিস, আর নিচে সাদা সাদা মানে লাল ভাবটা থাকবে না। আর সব শুধু লাল হয়ে গেলে কি হবে, ভাইরাল কনজাংটিভা কনজাংটিভাইটিস সবটা যদি লাল হয়ে যায় কনজাংটিভাটা একটু ব্যবহার করা হয়। জয় বাংলা বলবেন না, এবার পলিসিস্টাইটিস একটা, পলিলিথিয়াসিস একটা, পলিলিথিয়াসিস পলিসিস্টাইটিস এটা একটা হলো, আর একটা হচ্ছে পলিলিথিয়াসিস, ঠিক আছে। এই দুটো নাম হয়। যদি শুধু পলিসিস্টাইটিস হয় তার মধ্যে একটা কারণ হচ্ছে স্টোন লজমেন্ট, আর যদি স্টোন লজমেন্ট না হয়ে অন্য কোনো কারণ হয় তাহলে সেটা পলিসিস্টাইটিসের মধ্যে সীমাবদ্ধ থাকছে। আর যদি স্টোন লজমেন্ট হয় তাহলে এই টার্মটা চলে আসে পলিলিথিয়াসিস। লিথিক মানে হচ্ছে স্টোন, স্টোন লজমেন্ট করে হতে পারে এই নামটা ইউজ করা। লিথিক মানে হচ্ছে স্টোন, পলিলিথিয়াসিস মানে পরিমাণে যেহেতু লাগার পাই, সেক্ষেত্রে গলাটাকে আমি পলি বলা হচ্ছে। আর লিথিক মানে ওই বাইরের স্টোন থাকছে, এই জন্য এটা গল স্টোন। আর একটা কথা আমরা এটাকে গল স্টোন বলছি। আগে তো স্যার এটা লজমেন্ট অফ স্টোন ইন বিলিয়ারি ট্র্যাক্ট, দ্যাট ইজ অবস্ট্রাকশন এটা হচ্ছে অ্যানাথা কজ অফ পলিসিস্টাইটিস, যেটা হচ্ছে গলব্লাডারের ইনফ্লামেশন। তাছাড়া আরো অনেকগুলো কজ আছে। স্টোন ওই যেটা আপনি বললেন ওইটা সেপারেট হয়ে গেল। আচ্ছা, মানে দুইটা টার্মিনাল মধ্যে হচ্ছে এইটা। ওইটা যখনই থাকছে তখনই আমরা আলাদা হয়ে গেল, তখন ওইটাকে পলিলিথিয়াসিস করবো। বাকিগুলো পলিসিস্টাইটিস, মানে পলিসিস্টাইটিসের একটা অন্যতম কজ হচ্ছে পলিলিথিয়াসিস। যখন স্টোন হয়ে যাচ্ছে তখন আমি সেটা পুরো পলিসিস্টাইটিস আর বলছি না, তখন সেটা পলিলিথিয়াসিস হয়ে যাচ্ছে। তার মানে স্টোন থাকছেই থাকছে গলব্লাডারে।
এবার এইটা পলিসিস্টাইন সিস্টেমটাতে লজিক্যাল স্টোনটা কোথায় হয় গলব্লাডার হ্যাঁ বাই formation or store in the gallbladder. এইবার সেটা পরবর্তী ক্ষেত্রে আমার স্টোন লজমেন্ট হ্যাঁ হ্যাঁ এইবার এই যে গল ব্লাডারের সমস্যা, এই গল ব্লাডারের সমস্যা মোটামুটি একটু বেশি বয়সে 30, 40, 50 এরকম বয়সে হয়। বেশিরভাগ ক্ষেত্রে বিধবা মহিলাদের বেশি হয়। ঠিক আছে, দেখা গেছে বিধবা মহিলাদের ক্ষেত্রে তারা যেহেতু বেশি স্টারভেশন করে, একাদশী এই খানা দানা উপোস এইসব করে, জল কম খায়, আর মানে ওরা ওই কুচিতে চালায়, ভাত কম খায়, তো সেটার ক্ষেত্রে মানে এটা মানে দেখা গেছে। আর বেশিরভাগ ক্ষেত্রে 30, 40, 50-এর মধ্যে বয়স বেশিরভাগ ফিমেল প্রিডমিনেন্ট মানে মহিলাদের ক্ষেত্রে বেশি হওয়ার, মানে যদি বিধবা না হয় তাহলে মহিলাদের ক্ষেত্রে বেশি হওয়ার চান্স মানে সেক্সের ক্ষেত্রে এবার আর একটা জিনিস দেখা গেছে যে তার এই ধরনের চেহারা মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে গল স্টোনের সমস্যাটা বেশি হয়। মোটা ফলফলে চর্বিযুক্ত চেহারা এই মহিলাদের ক্ষেত্রে বেশি থাকে। এইগুলো মানে সিমটম বলতে পারেন বা কজ বলতে পারেন, এগুলো কনজারভেটিভ সিমটমের মধ্যে আসে। এবার ব্যথা ওরকমই, ব্যথাটা হচ্ছে গল স্টোনের ক্ষেত্রে ব্যথা বা পলিসিস্টাইটিসের ব্যথাটাকে আমরা ব্যথাটা হচ্ছে এই মানে হাইপোকন্ড্রিয়াল রিজিয়ন, রাইট হাইপোকন্ড্রিয়াল রিজিয়নে ব্যথাটা হচ্ছে। এবং যদি আমরা পরীক্ষা করতে চাই তাহলে এই পরীক্ষাটাকে বলে মার্ফিস সাইন। এটা সাইনের মধ্যে মানে এটা বলে দিচ্ছি, মানে এটা সাইনে আসবে, এটাকে বলে মার্ফিস সাইন। মার্ফিস সাইনটা কি না, pain in the right nine pain in the tip of the right nine costal artery. In the tip of the right nine costal artery. মানে ঠিক এই জায়গাটা যদি এখান থেকে তুলে আসেন তাহলে এই জায়গাটা আপনার করবে অনন্তর দিবে একদম কভারটা এই জায়গাটা আমাদের গলব্লাডার পয়েন্ট হিসেবে আমরা এটা চিহ্নিত করি। এই জায়গায় যদি ক্যালকুলেশন করা হয় আমাদের ইনভিটেশন চিন্তা করে বলতে দেখা, এইটাকে আমরা বলি মার্ফিস সাইন। এছাড়া যেগুলো ইনফ্লামেশনের কমন সিমটম সেগুলো তো থাকছেই, টেম্পারেচার, নজিয়া, ভমিটিং এগুলো থাকছে। আর একটা জিনিস যেহেতু গলব্লাডারের সঙ্গে জড়িত বা বাইলের সঙ্গে জড়িত, সেইটা মনে রাখবেন যে জন্ডিস, অবস্ট্রাকটিভটা মেনশন করবে যখন জন্ডিসে, ওটা হচ্ছে জন্ডিসের টাইপের মধ্যে, ওটা প্যাথোলজির মধ্যে, জন্ডিসটা প্যাথোলজির মধ্যে। সার্জারিতে আমরা শুধু বলবো জন্ডিস মেল আর মেল
সাইনের মধ্যে মানে ফেস অ্যানিমিক হবে, টেম্পারেচার থাকবে 101, 2, 3 এরকম টেম্পারেচার থাকবে, পালস ট্যাকিকার্ডিয়া হবে 100 উপরে হবে, আর জন্ডিসটা ওইভাবে লিখতে হবে মে আর মে নট টু প্রেজেন্ট। এবার লোকাল এক্সামিনেশনের মধ্যে বা এই যখন সাইন আমরা লিখবো, সাইন বলে যখন আমরা লিখবো এর আন্ডারে লোকাল এক্সামিনেশন বলে লোকাল এক্সামিনেশনের মধ্যে আমরা আর টেস্ট করছি সেটা লিখতে হবে, মানে মার্কস সাইন ওই লিখে দেবেন, ওইটা ওই টার্মটা ইউজ করতে হবে। টিপ অফ দি 9 পেটের ওপরে ডান দিকে 9 নম্বর রিবের একদম ডগায় আমরা যদি জোরে চাপ দিই তাহলে কিন্তু ব্যথা হবে, এটা আমরা উল্লেখ করতে হবে। ওই যেরকম অ্যাপেন্ডিক্সে ছিল ওইগুলি কমন ছিল না, অ্যাপেন্ডিক্সে জন্ডিসটা ছিল না, এখানে জন্ডিসটা অ্যাড হচ্ছে। আর একটা জিনিস, আর একটা সাইন আছে, ওয়াশ সাইন দেখা যায় সাইনের সাথে, এটা এখন একটু করা হয় না সেরকম। ওয়াশ সাইনটা হচ্ছে মানে এই ডান দিকে এই যে লিপগুলো আছে এই লিপটার জায়গায় কিন্তু বেশ খুলে যায়, মানে লিভারটা খুলে যায়, এনলার্জমেন্টটা, এই এনলার্জমেন্টের দরুন এই যে ডান দিকে যে 9, 10, 11 যে লিপটা আছে এই লিপের জায়গাটা খুলে যায়, এটা হচ্ছে ওয়াশ সাইন। আর ইনভেস্টিগেশনে ওই গাড়ি ব্লাড থাকবে, লিভার ফাংশন টেস্ট, ইউএসজি, এগুলো লিখে দেবেন। ম্যানেজমেন্টে ওইভাবে লিখবেন, যেহেতু আপনাকে যদি খাবার না খায় তাহলে তাকে আইডেন্টিটি দিতে হবে। প্রথমে লিখবেন অ্যাবসলিউট রেস্ট, এটা সব জায়গায় লিখে দেবেন, সম্পূর্ণ বিশ্রাম, কনজারভেটিভ। অ্যাবসলিউট রেস্ট, ফুড ইনটেক, স্টপেজ অফ ফুড ইনটেক, আইভি ফ্লুইড, অ্যাডমিনিস্ট্রেশন অফ দি আইভি ফ্লুইড, ঠিক আছে, ইন্টারভেনাস ফ্লুইড বা স্যালাইন চালাতে হবে। আর ভিটামিন গ্লুকোজ ওগুলো ওই স্যালাইনের মাধ্যমে নিতে হবে। আর যাতে খুব পেন উঠে গিয়ে শক না হয় সেই জন্য অ্যান্টি স্পাসমোটিক ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওষুধ এগুলো দিতে হবে, আর কিছুই যাতে না হয়। আর সার্জিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে পলিসিস্টেক্টমি। যদি বমি হয় তাহলে অ্যান্টিবায়োটিক ড্রাগ দিতে হবে, জ্বরের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ড্রাগ এইভাবে লিখে দেবে। তারপর অ্যান্টি স্পাসমোটিক ড্রাগসটা অ্যান্টিবায়োটিক। সবশেষে সার্জিক্যাল ট্রিটমেন্টটা বলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট লিখবে, সার্জিক্যাল ট্রিটমেন্ট মানে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এগুলো সব ম্যানেজমেন্ট, ঠিক আছে, ট্রিটমেন্ট বলবেন, ম্যানেজমেন্ট বলে এইগুলো কনজারভেটিভ ম্যানেজমেন্ট, মেডিসিনাল ম্যানেজমেন্ট বা কিউরেটিভ ম্যানেজমেন্ট আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট, ঠিক আছে, এইভাবে তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। পরের দিন ওই গলস্টোনের কিছু টাইপ আছে, পলিলিথিয়াসিসটা একই হবে, পলিলিথিয়াসিস একই হবে, সেখানেও এই সার্জিক্যাল ট্রিটমেন্ট পলিসিস্টেক্টমি, তবে এখানে যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে গলস্টোনের টাইপটা, ঠিক আছে, গলস্টোনের টাইপটা পরের দিন
গলস্টোনের মধ্যে দুটো টাইপ আছে, মেটাবলিক স্টোন, একটু দেখে নেবেন। মেটাবলিক স্টোন আর মিক্স স্টোন। মেটাবলিক স্টোন হচ্ছে কোলেস্টেরল স্টোন আর পিগমেন্ট স্টোন, এই দুটো ভাগ আছে মেটাবলিক স্টোন। ঠিক আছে, আর সব স্টোনই কিন্তু আমাদের মেটাবলিজমের মাধ্যমে হয়। মেটাবলিজম আমরা খাবার খাই তার বেড়ে গিয়ে তার আধিক্যজনিত কারণে হয় স্টোন। এটা আমাদের মেটাবলিজমের মাধ্যমে হয় বলে এটাকে মেটাবলিক স্টোন বলা হয়। মেটাবলিকটা শুধু মেটাবলিজমের জন্য হচ্ছে, ফ্যাট মেটাবলিজমের জন্য কোলেস্টেরল আর পিগমেন্ট দুটো ভাগ। কোলেস্টেরলটাই ঘাসে আর পিগমেন্টটা ডুবে থাকে। মেটাবলিক স্টোনের পর আর কিছু মেটাবলিক স্টোন না পিগমেন্ট, পিগমেন্টটা ডুবে থাকে আর কোলেস্টেরল স্টোনটা ঘাসে উপরে। আর ওজনে যখন বাইরে ভর্তি হয়ে যায় তখন যেহেতু উপরে ঘাসে, যেহেতু ওই বল সিস্টিক ডাক্ট বললাম, যেটা বল ব্যাটারের সাথে আছে, ওই সিস্টিক ডাক্টের ঢুকে সব আটকে যায়। পিগমেন্ট স্টোনটা স্যার কি দিয়ে তৈরি? পিগমেন্ট স্টোনটা কি দিয়ে ফর্ম হয়? পিগমেন্ট স্টোন হচ্ছে আপনার ক্যালসিয়াম মানে লিউবেট, ক্যালসিয়াম লিউবেট। মানে যেটা কোনো ক্যালকুলি বলি, ক্যালকুলি মানে স্টোন ক্যালকুলি মানে এটা না, ক্যালকুলি মানে স্টোন, দুটো ক্ষেত্রে একই টার্ম। একটা ক্যালসিফিকেশন, ক্যালসিয়াম আছে, মানে ক্যালসিফিকেশন হয় বলেই তো হয়। ক্যালকুলি যেটা বলা হয় সেটা মানে ক্যালকুলি মানে স্টোন। হ্যাঁ, ক্যালসিয়াম হয়ে ক্যালসিয়াম ডিপোজিশন হচ্ছে বলে ক্যালকুলাই নামটা হচ্ছে, সেটা নয় কিন্তু। ক্যালকুলি মানে রেনাল ক্যালকুলি বলে না, তার মানে রেনাল স্টোন। ক্যালকুলি মানে হচ্ছে স্টোন, এটা কিন্তু ক্যালসিয়াম ডিপোজিশনের জন্য নামটা দেওয়া হচ্ছে তা নয়। ক্যালসিয়াম লিউবেটটা পিগমেন্ট স্টোনের ক্যারেক্টারের মধ্যে পড়ে। পিগমেন্ট স্টোনটা তাহলে কি সিনপসিস? ওটা ফর্মেশন, ওটা মানে ফর্মেশনটা হচ্ছে ক্যালসিয়াম লিউবেট, ওটাই বলে। সেই জন্য এটা এক্সরেতে দেখা যায়, ক্যালসিয়াম থাকে বলে এক্সরেতে ভিজিবল। আর মিক্স স্টোনটা প্রচুর, মানে ভাঙা ভাঙা ছোট ছোট প্রচুর বিভিন্ন সাইজের হয় মিক্স স্টোন। মানে এটা সব মিশিয়ে হয়, মানে আলাদা ক্যাটাগরিতে ফেলা যাবে না, একটা মিক্স স্টোন। পিগমেন্ট স্টোনটা বলছেন ঘাসে না, কোলেস্টেরলটা সাধারণত একটা পায় ঘাসে, ঠিক আছে, এটা হচ্ছে কোলেস্টেরল। মেটাবলিক স্টোনটা বলছেন ঘাসে না, মেটাবলিকের ভাগ তো কোলেস্টেরল। মেটাবলিক স্টোনের দুটো ভাগ, কোলেস্টেরল মেনলি দুটো ভাগ, একটা মেটাবলিক স্টোন, একটা মিক্স স্টোন। এটা হচ্ছে মেন দুটো ভাগ। মেটাবলিকের ভাগে পড়ছে পিগমেন্ট। হ্যাঁ, পিগমেন্ট আর কোলেস্টেরল, এই দুটো হচ্ছে মেটাবলিক। পিগমেন্টটা কোলেস্টেরল কোলেস্টেরল স্টোন, এটা হচ্ছে মেটাবলিকের ভাগ। আর মিক্সটা আলাদা, মিক্সটা সব মিশিয়ে থাকে, বিভিন্ন সাইজের হয়, ছোট বড় কুচি গুঁড়ো